আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আজ আমেরিকার হৃদয় ভারী, বললেন বাইডেন। এরপর থাকবে লোহিত সাগরে সৌদিকে কেন পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। জানাবো গাজায় যুদ্ধ পুরো প্রজন্ম স্থায়ী হতে পারে, বলছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের হামলায় প্রাণ গেল আরও 24 ঘন্টা 165 জনের। এরপর জানাবো ইসরায়েল হামাস যুদ্ধবিরতিতে অগ্রগতি এবং সর্বশেষে জানাবো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, বাইডেনের কড়া হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আজ আমেরিকার হৃদয় ভারী, বলছেন বাইডেন। যুক্তরাষ্ট্র বলছে জর্ডানের সিরিয়া সীমান্তের কাছে এক ড্রোন হামলায় 3 জন আমেরিকান সৈন্য নিহত হয়েছে। এই ঘটনায় প্রেসিডেন্ট বাইডেন একটি বিবৃতিতে বলেছেন, আজ আমেরিকার হৃদয় ভারী। গত রাতে উত্তর পূর্ব জর্ডানে সিরিয়া সীমান্তের কাছে আমাদের অবস্থানে চালকবিহীন আকাশযানের হামলায় 3 জন আমেরিকান সামরিক বাহিনী সদস্য নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। বাইডেন বলেন, আমার এখনও এই আক্রমণ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি, কিন্তু আমরা জানি এই হামলা চালিয়েছে সিরিয়া এবং ইরাকে অবস্থিত ইরান সমর্থিত উগ্রগোষ্ঠী। জর্ডান, ইরাক ও সিরিয়ার যৌথ সীমান্তের কাছে একটি মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত 3 জন মার্কিন সেনা নিহত এবং অপর 34 জন আহত হয়েছে। গতকাল ওই চালানো হামলা হয় এবং এর ফলে অক্টোবরের শুরুতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা নিহত হলো। প্রাথমিকভাবে হামলাটি জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হয়েছে বলে আমেরিকার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হলেও গতকাল রাতে আম্মান সরকার জানায় ঘাঁটিটি সীমান্তের ওপারে সিরিয়ায় অবস্থিত। মার্কিন সরকার জাতিসংঘের ম্যান্ডেট বা দামেস্কের অনুমতি ছাড়াই সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে সিরিয়ায় অবৈধভাবে সেনা মোতায়েন করে রেখেছে। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন গতকাল রাতেই প্রকাশিত একটি বিবৃতিতে ওই ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ার আল তানাফ ঘাঁটিতে তারা ওই হামলা চালিয়েছে। এর আগে গত মাসে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ওপর গত 17 অক্টোবর থেকে অন্তত 97 বার হামলা হয়েছে, তবে এসব হামলায় কেউ গুরুতর আহত হয়নি। এই প্রথম ইরাকের প্রতিরোধ আন্দোলনের হামলায় মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটল। গাজা উপত্যকার ওপর দখলদার সেনাদের পৈশাচিক গণহত্যার প্রতিবাদে ইরাকের প্রতিরোধ আন্দোলন ইসরায়েল ও তার দোসর আমেরিকার স্বার্থে আঘাত হানছে, সূত্র এএফপি এবং প্রেস টিভির। লোহিত সাগরে সৌদিকে কেন পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র? বেশি দিন আগের কথা নয়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো যৌথ অভিযানকে সৌদি আরব আনন্দে সমর্থন জানাত। গত এক দশকে রিয়াদ হুতিদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যখন লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে হুতিদের অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে, তখনই সৌদি আরবের অবস্থান অনেকটাই হিমরমান। হুতিদের সঙ্গে সৌদির বর্তমানে অস্ত্রবিরতি চলছে, এমন কোনো পদক্ষেপ রিয়াদ নিতে আগ্রহী নয় যা দুর্বল শান্তি প্রক্রিয়া ভেস্তে যেতে পারে। লোহিত সাগর উত্তেজনা বাড়ছে, কিন্তু সৌদি আরব নিজেকে গুটিয়ে রেখেছে। দীর্ঘমেয়াদে এই কৌশল কি কাজে আসবে? প্রশ্নটি প্রাসঙ্গিক। গাজা ইসরায়েলের হামলার উত্তাপ গিয়ে পৌঁছেছে লোহিত সাগর পর্যন্ত। 2023 সালের নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা বাব আল মান্দা প্রণালী দিয়ে ইসরায়েল ও পশ্চিমা জাহাজ চলাচল আটকানোর লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে। নভেম্বর ও ডিসেম্বরে এটা চলেছে, তবে বৈশ্বিক প্রতিক্রিয়া দেখা যায়নি। আন্তর্জাতিক শিপিং রুট ঘুরিয়ে আফ্রিকার পশ্চিম পাশ ঘুরে কেপ অব গুড হোপ হয়ে পূর্ব দিকে আসতে হয়। পশ্চিমা দেশগুলো নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। 12 জানুয়ারি ও তার পরের দিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতিদের ওপর 2 দফা সামরিক হামলা চালায়। পাল্টা জবাবে 15 জানুয়ারি হুতিরা লোহিত সাগরে মার্কিন মালিকানাধীন কন্টেইনার লক্ষ্য করে মিসাইল ছোড়ে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি এই আক্রমণের কারণ বলে হুতিরা দাবি করে। 2.5 মাসে তারা প্রায় 30টি হামলা করে, এতে অন্তত 50টি দেশের নৌযান আক্রান্ত হয়। যদিও হামলায় জাহাজের ক্ষয়ক্ষতি খুব বেশি হয় না, তবে যে আতঙ্ক তৈরি হয় তার ফলে শিপিং কোম্পানিগুলো রুট পরিবর্তন করতে বাধ্য হয়। ফলে বাড়ছে জ্বালানি থেকে বিমা পর্যন্ত বিভিন্ন রকম খরচ। বৈশ্বিক জাহাজ চলাচলের প্রায় 1/3 প্রণালী হয়ে যায়। এই পথ বন্ধ হওয়ার অর্থ সুয়েজ খাল পূর্ব যুগে ফিরে যাওয়া। গাজায় যুদ্ধ পুরো প্রজন্ম স্থায়ী হতে পারে, বলছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় চলমান যুদ্ধ পুরো প্রজন্ম স্থায়ী হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি মন্ত্রী। আজ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে,
নেতানিয়াহু সরকারের একজন সিনিয়র সদস্য বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ 10 বছর বা এমনকি একটি পুরো প্রজন্ম স্থায়ী হতে পারে। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গান্তাজ উচ্ছেদ হওয়া দক্ষিণ ইসরায়েলি সম্প্রদায়ের সাথে বৈঠকের সময় টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে হুমকি সম্পূর্ণভাবে অপসারণ করতে সময় লাগবে, যদিও তিনি গ্রীষ্মের মধ্যে মোটামুটি নিরাপত্তা দেখতে পাবেন বলে আশা করেন। গ্যান্টস ইসরায়েলি বাসিন্দাদের আরও বলেন, গাজায় হামাসের হাতে বন্দীদের দেশে ফিরিয়ে আনা ফিলিস্তিনি গোষ্ঠীকে নির্মূল করার চেয়ে অগ্রাধিকার পাবে। এদিকে 8টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে জাতিসংঘের সংস্থা UNRWA-তে তাদের অনুদান স্থগিত করেছে। এই দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য। আরও 2 দেশ বলছে তারা যে UNRWA-কে পর্যালোচনা করছে, তারা হলো আয়ারল্যান্ড এবং নরওয়ে। 1949 সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা UNRWA গাজায় কাজ করা পরিচালনা করা জাতিসংঘের বৃহত্তম সংস্থা। সংস্থাটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন ও সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে। গাজার অভ্যন্তরে সংস্থাটির প্রায় 13,000 কর্মী রয়েছে। UNRWA একটি সামাজিক মাধ্যমে পোস্টে বলেছে, 20 লাখ মানুষ তাদের সাহায্যের ওপর নির্ভরশীল, সূত্র জানাচ্ছে আল জাজিরা। ইসরায়েলের হামলায় প্রাণ গেল আরও 165 জনের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলায় 24 ঘণ্টায় আরও অন্তত 165 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আরও 290 জন ফিলিস্তিনি। এদিকে হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে নতুন অস্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের চুক্তির লক্ষ্যে ফ্রান্স গেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA প্রধান উইলিয়াম বার্নস, খবর রয়টার্স, AP এবং আল জাজিরা। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, 24 ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন পরিবারে 19টি গণহত্যা চালিয়েছে। এতে 165 জন ফিলিস্তিনি নিহত এবং 290 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে। উদ্ধারকর্মীরা এসব হতভাগ্য ফিলিস্তিনিদের উদ্ধার করতে সক্ষম হচ্ছে না। ইসরায়েল হামাস যুদ্ধবিরতিতে অগ্রগতি। মার্কিন আলোচকরা গাজা ইসরায়েলের হামাস নিধনের নামে সামরিক অভিযান 2 মাসের জন্য বন্ধ করার একটি চুক্তিতে অগ্রগতি করেছে। মার্কিন প্রশাসনের 2 সিনিয়র কর্মকর্তা জানান, গত 7 অক্টোবর ইসরায়েলে হামলায় বন্দী শতাধিক জিম্মিকে মুক্তির বিনিময়ে এই যুদ্ধবিরতি হতে পারে। খবর AFP-এর। নাম প্রকাশ না করার শর্তে ওই 2 কর্মকর্তা স্থানীয় সময় শনিবার জানান, শান্তি চুক্তিটি 2টি পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে হামাসের হাতে অবশিষ্ট নারী, বয়স্ক ও আহত জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য 2 মাসের জন্য যুদ্ধবিরতি হবে। দ্বিতীয় পর্যায়ে ইসরায়েল ও হামাস বিরতির প্রথম 3 দিনের মধ্যে বিস্তারিত কাজ করবে। এই পর্যায়ে ইসরায়েলি সৈন্য ও বেসামরিকদের মুক্তি দেওয়া হবে। এই চুক্তিতে ইসরায়েলকে গাজায় আরও মানবিক সহায়তার অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। চুক্তির শর্তাবলী এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েল ও হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদিও প্রস্তাবিত চুক্তি যুদ্ধের অবসান ঘটাবে না, মার্কিন কর্মকর্তারা আশাবাদী যে এই ধরনের একটি চুক্তি সংঘর্ষের একটি টেকসই সমাধানের ভিত্তি স্থাপন করতে পারে। এবং সর্বশেষ জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, বাইডেনের কড়া হুঁশিয়ারি। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। গাজা ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপরও হামলার পরিমাণ বেড়েছে। তবে যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা অন্তত 3 জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 25 জন। তবে স্কাই নিউজের প্রতিবেদনে 34 জন আহতের তথ্য জানানো হয়েছে। এই হামলার পর কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই হামলার জন্য ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন। তিনি বলেছেন, যদিও তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে, তবে এই হামলা চালিয়েছে ইরাক ও সিরিয়ায় সক্রিয় ইরান সমর্থিত মৌলবাদী গোষ্ঠী। এ সময় তিনি সতর্ক করে বলেছেন, কোনো সন্দেহ নেই, আমরা দায়ীদের আমাদের পদ্ধতিতে জবাবদিহিতার আওতায় আনব।